ওঠ বাবা, ভার্সিটি যাবি না? উফ মা, যাবো তো, আর একটু ঘুমাই না, আর 5 মিনিট। না ওঠ, পরে দেরি হলে বলবি আমি কেন তোকে তাড়াতাড়ি উঠাইনি। সব দোষ আমার হবে, তুই ওঠ। আচ্ছা যাও, বলবো না, এবার তো ঘুমাতে দাও। ঘুমা, বেশি করে ঘুমা। পরে দেরি হওয়াতে আমাকে কিছু বললে কান ছিঁড়ে দেব। ফাজিল ছেলে। না, আর ঘুমানো যাবে না। ভার্সিটিতে যাবার আগে একটা টিউশনি করাই আমি। আজ কিছু টাকা পাবার কথা আছে সেখান থেকে। কিশোর বিছানা ছেড়ে চোখ ডলতে ডলতে ফ্রেশ হতে চায়। নাস্তা সেরে বেরিয়ে যায় ও। কিশোরদের মধ্যবিত্ত পরিবার। বাড়িতে ও আর ওর মা আছে। বাবা মারা গেছে ও ছোট থাকতে। ওর মা অনেক কষ্টে ওকে ভার্সিটি পড়তে পাঠিয়েছে। ও বিবিএ 3য় বর্ষের ছাত্র। মাকে আর কাজ করতে দেয় না ও। 5টা টিউশনি করায়। অনেক কষ্ট হয়, কিন্তু ওর একটাই কথা, মাকে আর কাজ করতে দিবে না। অনেক করেছে মা। সন্ধ্যায় টিউশনি করায় একটা মেয়েকে। মেয়েটার নাম রিশা। দেখতে খুব সুন্দর। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ইদানিং মেয়েটার আচরণ কেমন যেন লাগে। না, সাবধানে থাকতে হবে। এসবের মধ্যে জড়াতে চায় না কিশোর। অবশ্য কিশোরেরও খারাপ লাগে না রিশাকে। ভাবতে ভাবতেই রিশাদের বাড়ির দরজার সামনে চলে আসে। কলিং বেল চাপতেই দরজা খুলে যায়, যেন ওর জন্যই অপেক্ষা করছিল কেউ। হ্যাঁ, ওটা রিশাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। দুজনেই ভেতরে আসে। কেমন আছেন কিশোর ভাইয়া? ভালো, তুমি? জি ভালো। আচ্ছা চলো পড়া শুরু করি। হুম। পড়ার ফাঁকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করো, পারলে বলবো, না পারলে সরি। আরে পড়ার বিষয়ে না, তাহলে? অন্য একটা বিষয়ে। কিশোর কিছুটা বুঝতে পারছে ও কি জানতে চায়। আচ্ছা বলো। মানে আপনার গার্লফ্রেন্ড আছে? কিশোর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। কি হলো বলুন। তোমার জানতে হবে না, তুমি পড়ো। রিশা চুপচাপ মন খারাপ করে পড়তে থাকে। পড়া শেষেও ওর মন খারাপ দেখে কিশোর বলে, আমার গার্লফ্রেন্ড নেই। এটা শুনে রিশা ঠোঁটের কোণে হাসি দেখা ফুটে ওঠে। কিশোর চলে আসে। কিছুদিন যাবৎ রিশা আরও কাছে চলে এসেছে কিশোরের, কিন্তু কিশোর আগের অবস্থা নেই। কলিং বেলের শব্দে ভেতর থেকে দরজা খুলে যায়। রিশা একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কিশোরকে ভেতরে এনে দরজা আটকে দেয়। এই বলো তো আমায় কেমন লাগছে, বউ বউ না? এটা শুনে কিশোরের ফেসিয়াল এক্সপ্রেশন এমন হয় যে এক্ষুনি চোখ দুটো বেরিয়ে আসবে। ও হা করে আছে। এই বলো না, চোখ ফেরাতে পারছো না তাই তো? সলজ্জ একটা হাসি দেয় রিশা, কিশোরকে একটু ধাক্কা দিয়ে। এই বলো না। কিশোর সেন্সে এসে রাগের ভাব নিয়ে, এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে তুমি করে বলছো কেন? বারে বিয়ের পর তো তুমিই বলতে হবে। কার বিয়ে? কিসের বিয়ে? তোমার আর আমার বিয়ে। পাগল টাগল হলে নাকি? না, একদম ঠিক আছে। আসলে আর দেরি করতে চাইছি না। সিট এখনো খালি আছে, যদি কেউ বুক করে দেয়। মানে? কিশোরের দিকে এগোতে এগোতে, এই তুমি কি কিছুই বোঝো না? এত বোকা কেন তুমি? কি 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 বুঝবো? পেছাতে পেছাতে বলে কিশোর। এই যে আমি তোমাকে ভালোবাসি। ততক্ষণে কিশোর ওয়ালের সাথে ঠেকে গেছে। কিশোর একটু শক্ত হবার চেষ্টা করলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা কখনোই সম্ভব না। কেন? সম্ভব না ব্যাস। আর তুমি যদি ফার্দার এমন করো, তাহলে তোমাকে আর পড়াতে আসবো না। এসব শুনে কিশোর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। লিসেন, কোনো লাভ নেই কেঁদে, যেটা বলছি সেটাই। কথাগুলো বলতে কিশোরীরও কষ্ট হচ্ছিল। আসলে ও রিশাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ও জানে রিশা ওদের সাথে মানিয়ে নিতে পারবে না। তুমিও শুনে রাখো, কাল থেকে আমাকে আর তোমার দেখতেই হবে না। পাগলামি করো না রিশা, বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি বলো, তুমি আমায় ভালোবাসবা? রিশা, তোমরা অনেক ধনী, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না তুমি। তুমি একবার হ্যাঁ বলো, আমি সব পারবো। কিশোর শুধু একটু হাসে আর বলে, পাগলিটা কাঁদলে তো অনেক কিউট লাগে। রিশা কিশোরকে জড়িয়ে ধরে। শুরু হয় নতুন একটা প্রেমের অধ্যায়ের। 7 মাস পর ভালোই চলছিল তাদের প্রেম। কিশোর এখন একটা পার্ট টাইম জব করে আর শুধু রিশাকে পড়ায়। আজ পড়াতে এসে রিশাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। কি হয়েছে?
আমি তখন অনেক দূরে, একদম ধরাছোঁয়ার বাইরে, আকাশের তারা হয়ে তোমাকে দেখছি। তোমার আর কোনো পিছুটান রইল না। বাদ দাও, তোমার হকের টাকা তোমায় দিয়ে দিলাম। তুমি আমার থেকে 5 লাখ টাকা পেতে, তোমাকে 4.5 লাখ দিলাম, বাকি 50,000 মাকে দিয়েছি। ওদের কত করে বললাম আর 50,000 টাকা বেশি দিতে, দিল না গো। মাফ করে দিও। আসলে তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল, একদম অসহ্য লাগছিল বুকের ভেতর, তাই হাড়টাই বিক্রি করে দিলাম। একদিকে বুকের ব্যথা থেকে মুক্তি পেয়েছি, আবার তোমার ঋণও খানিকটা পরিশোধ করলাম। ভালোই লাভ করেছি, তাই না বলো? একটা কথা রাখবে রিশা, আমার মাকে একটু দেখো। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। ছোটবেলা থেকেই আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি নেই শুনলে আমার মা অনেক কষ্ট পাবে। আস্তে আস্তে বুঝিয়ে বলে দিও আমি আর নেই। আর একটা কথা রাখবে, আমার লাশটা মেডিকেলের মর্গে আছে, নিয়ে এসে একটু দাফন করে দিও। তুমি তো জানো মা ছাড়া আমার কেউ নেই। জানো রিশা, আমারও অনেক বাঁচতে ইচ্ছে করতো, কিন্তু সেটা তোমাকে ছাড়া নয়। যাকে সবার ইচ্ছে পূরণ হতে হবে এমন তো কথা নয়। দোয়া করি তোমার সব ইচ্ছে যেন আল্লাহ পূরণ করেন। নতুন জীবনে ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো, আর যাকে ভালোবাসবে মন থেকে বেশো। ইতি, তোমার স্বামী। রাগ করো না প্লিজ, শেষবারের মতো বললাম। কিশোর। চিৎকার করে কেঁদে উঠে ধপ করে মাটিতে বসে পড়ে রিশা। চিঠিটা পড়তেই রিশার বাবার চোখটাও ভিজে আসে। তারপর শেষ পর্যন্ত রিশার বিয়ে করেনি। সত্যি ভালোবাসা একটা অন্তহীন বিবর্তন। কলেজের প্রথম দিন কলেজে ঢুকতে কিছু মেয়ে একটা ছেলেকে কান ধরাচ্ছে। আমি সামনে দিয়ে যেতে আমাকে ডাক দিল। আই আই আই, এই যে আই শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলতেছি। জি বলেন। ডাকতেছি, না শুনে চলে যাচ্ছ কেন? আপনি তো এই করে ডাকছেন, আমি তো এই না। নাম কি? আরিফ। কলেজে নতুন এসেছো? হ্যাঁ। যাও কলেজে যাও। তারপর আমি কলেজে চলে আসলাম। পরে খোঁজ নিয়ে দেখলাম বড়লোক বাবার একমাত্র মেয়ে, নাম নীলিমা। দেখতে সুন্দর। বড়লোক বাবার মেয়েরা এমনিতেই সুন্দর হয়, সুন্দর না হলেও নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। কলেজটা তার বাবার টাকা দিয়েই চলে, তাই তাকে সবাই ভয় পায়। বড়লোক বাবার মেয়ের টাকার গরম তো থাকবেই। কলেজে নতুন, তেমন কারোর সাথেই আমার পরিচয় নেই। কলেজে যাওয়া আসার মাঝেই এভাবে কলেজের দিনগুলো কাটতে লাগলো। কিছুদিন হলো একটা মেয়ের সাথে ভালো বন্ধুত্ব হলো, নাম বৃষ্টি। ওর সাথে বসে বসে মাঝে আড্ডা দেই। এর মাঝেই নীলিমা কলেজ শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও আমাকে বলল, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। জি বলেন। এখানে না, আমার পিছু পিছু আসো। আমার এখন কিছু কাজ আছে। কাজ পরে করতে পারবে, আসতে বলছি আসো। উপায় না দেখে ওর পিছু পিছু আসলাম। ক্যান্টিনে এসে বসলাম। কিছুক্ষণ পর নীলিমা বলল, মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? কোন মেয়ে? যার সাথে বসে বসে আড্ডা দিলে। ও, সে তো বৃষ্টি। আমি কখন বললাম রোদ? আরে ওর নাম বৃষ্টি। আমি জানি ওর সাথে তোমার কি সম্পর্ক। ও আমার ফ্রেন্ড। না অন্য কিছু? না, সত্যিকারের ফ্রেন্ড। তুমি ওর সাথে কথা বলবে না। কেন? আমার ভালো লাগে না। কথা বলবো আমি, আপনার ভালো লাগবে না কেন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমি কি তোমার বড়? না মানে? আমি বলছি না কথা বলবে না, বলবে না। এরপর আর কিছু না বলে চলে গেল। আমিও চলে আসি। পরদিন যথাসময়ে কলেজে আসি। নীলিমার দিকে তাকাতে বুঝতে পারলাম ও সারা রাত মনে হয় ঘুমায়নি। চোখগুলো বড় বড় হয়ে আছে, মনে হয় কাঁদছে। আমি কিছু না বলে কলেজের পরে বৃষ্টির সাথে আড্ডা দিতেছি। একটু পরে নীলিমা আমার সামনে এসে বলল, আরিফ শোনো, তোমার সাথে আমার কথা আছে। আমি বৃষ্টির দিকে তাকিয়ে বললাম, দোস্ত তোরা বস, আমি আসতেছি। আমি নীলিমার পিছু পিছু হাঁটা শুরু করলাম। নীলিমা বলল, তোমাকে না বৃষ্টির সাথে কথা বলতে না করছি? তোমার সমস্যা কোথায় আমি ওর সাথে কথা বললে? আমি তোমাকে ভালোবাসি। কি? সত্য, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। তোমার কি মাথা ঠিক আছে? কেন? আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তুমি কোথায় আর আমি কোথায়? আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি।
আমাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবো না, তুমি কষ্ট পাবে। ভালোবাসা দিলেই হবে। অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালাবে। তখনকারটা তখন দেখা যাবে। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। কিন্তু কিন্তু কি? আমি দেখতে খারাপ? তা না, আমি তোমার যোগ্য না। এত যোগ্য অযোগ্য হিসাব করে ভালোবাসা হয় না। এভাবে তাদের ভালোবাসা শুরু হয়। পরদিন আরিফ নীলিমাকে একটা গোলাপ ফুল দেয়। নীলিমা বলে, আমার জন্য প্রতিদিন একটা করে গোলাপ নিয়ে আসবে। প্রতিদিন আনতে হবে? হুম, প্রতিদিন। ওকে। কলেজে আসা যাওয়া, ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, এভাবে তাদের কলেজ জীবন শেষ হয়। পড়ালেখা শেষ করে আরিফ চাকরি খুঁজতে থাকে। অনেকগুলো ইন্টারভিউ দেয়, কোথাও চাকরি পায় না। চাকরি যেন সোনার হরিণ হয়ে গেছে। আরিফ হতাশায় ভুগতেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। নীলিমার সাথে আরিফের প্রতিদিন বিকেলে দেখা করে। প্রতিদিন নীলিমার জন্য আরিফ একটি করে গোলাপ ফুল নিয়ে আসে। এভাবে আড্ডা দিয়ে বাড়ি চলে যায়। কিছুদিন যাওয়ার পর নীলিমা বলল, বাবা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তুমি বাবাকে যেয়ে আমাদের বিয়ের কথা বলো। গিয়ে কি বলবো? যে বলবে আমি আপনার মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। তোমার বাবা যদি জিজ্ঞেস করে আমি কি করি, আমি বলবো বেকার। তাহলে কি তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, তাই না? কোনো বাবাই তার মেয়েকে বেকার ছেলের কাছে তুলে দিবে না। তুমি কবে চাকরি পাবে? আমি কিছু তো বুঝতেছি না। এভাবে কিছুদিন যাওয়ার পর নীলিমা আরিফকে জরুরি দেখা করতে বলল। কি ব্যাপার? জরুরি তলব? আমার ফুল কোথায়? তুমি জরুরি আসতে বললে, তাই মনে নাই। এখন যে নিয়ে আসো। আরিফ পেছন থেকে ফুলটা বের করে নীলিমাকে দেয়। খুশি তো? অনেক। কি যেন বলার জন্য ডাকছিলে? বাবা আমার জন্য পাত্র ঠিক করে ফেলেছে। তোমার মতামত কি? আমি বাবাকে না করছি, বাবা আমার কথা শুনতেছে না। এখন কি করব? চলো পালিয়ে যাই। কি বলছো এসব? তাহলে আমাকে তুমি ভুলে যাও। পারবে ভুলতে? না, পারবো না। এখন থেকে চলে যাওয়ার পর নীলিমা আরিফকে ফোন করে, কান্না শুরু করে দেয়। হ্যালো, কাঁদছো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আবার কান্না শুরু করে দিল। কেঁদো না প্লিজ। নীলিমা কান্না করতে থাকে। একটু পর ফোনটা কেটে যায়। নীলিমা আরিফকে পরদিন ফোন করে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কবে বিয়ে? আগামী সপ্তাহ। তুমি আমার সাথে দেখা করতে পারবে? কখন? আজ বিকেলে। ওকে। আরিফ বিকেলে নীলিমার সাথে দেখা করতে আসে। এক টুকরো গোলাপ ফুল নিয়ে আসলো। নীলিমা বলল, এতগুলো ফুল কেন? তোমার বিয়ের পর তো তোমাকে আর ফুল দিতে পারবো না, তাই ফ্রিজে রেখে দিবে। প্রতিদিন আমার পক্ষ থেকে একটি করে নিয়ে নিবে। আমি তোমাকে কি দেব? তোমার বড় একটা ছবি আমাকে দিবে। কেন? তোমাকে তো দেখতে পাবো না, তাই তোমার ছবির সাথে সুখ দুঃখের গল্প করব। এরপর নীলিমা আরিফের হাতে বিয়ের কার্ডটি ধরিয়ে দিয়ে বলল, আগামী 7 তারিখ আমার বিয়ে। এ বলে নীলিমা চলে গেল। বিয়ের দিন নীলিমা আরিফকে ফোন করে বলল, হ্যালো। হ্যালো, তুমি আমার বিয়েতে আসবে না? না, কেন? তোমার বিয়ে আমি সহ্য করতে পারবো না। তুমি কোথায়? রুমে আছি। তুমি থাকো, আমি আসতেছি। এ বলে মোবাইল কেটে দিল। নীলিমা আরিফের রুমে আসলো। তুমি এখানে কেন? তোমার না আজ বিয়ে? বরছাড়া বিয়ে হবে কেমন করে? মানে? বিয়ের কার্ডটা দেখছো? না। দেখো। এ তো আমার নাম। জি, তোমার নাম। বাবাকে সবকিছু বলাতে বাবা রাজি হয়ে গেল। তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। এরপর আরিফ ও নীলিমার বিয়ে হয়ে যায়। তাদের সুখের সংসার চলতে থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।